দহনসুধা পর্ব ১১ ১৫ জন লেখিকার লেখনীতে সৃষ্ট উপন্যাস। শেহরাজের কথা শেষ না হতেই উমেরা রেগেমেগে গর্জে উঠল, মুখ সামলে কথা বলুন মিস্টার পাটোয়ারি, আমি খুন করেছি তার প্রমাণ কি? না জেনে কারো প্রতি খারাপ ধারণা রাখা এটা সবচেয়ে বড় গুনাহ। তাচ্ছিল্য করে হেসে ওঠে, আবার বলল, আমিও বা কাকে কি বলছি? যাদের রক্তে বেইমান, নোংরা, নিকৃষ্ট, জঘন্যতায় ভরপুর, তারা শুনবে ধর্মের কথা? হাস্যকর। শেহরাজ অদ্ভুত চোখে তাকায়, দাঁতে দাঁত পিষে বলে, শেহরাজ পাটোয়ারি অযথা অপবাদ দেয় না। আপনিই বলুন, আপনার এই ব্রেসলেট ওই লাশের হাতের মুঠোয় এলো কিভাবে? মিস উমেরা ওয়াজেদ বা শেহরাজ পাটোয়ারি বা, মানতেই হবে আপনি একটা মাইন্ড গেমার। প্রথমে রাতের অন্ধকারের মাঝে আমাকে মেরে ফেলার প্ল্যান করলেন, আর এখন নিজে খুন করে সেটার দায়ভার আমারই উপর চাপিয়ে দিতে চাচ্ছেন। নিজেরা অন্যায় করে অন্যদের ঘাড়ে কিভাবে দোষ চাপাতে হয় সেটা আপনাদের বংশের থেকে শেখা উচিত। মিস উমেরা ওয়াজেদ, আপনি কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করছেন। উমেরা তেতে উঠল, আপনি ইচ্ছে করে আমার ব্রেসলেট চুরি করে ওই মেয়েটার হাতে গুজে দিয়েছেন মিস্টার পাটোয়ারি। আমি নির্বোধ নই, এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে। শেহরাজের চোয়াল শক্ত হয়ে যায়, এই পাগল মেয়েটা তখন থেকে একই কথা বলে যাচ্ছে। শেহরাজ উমেরার দিকে ঝুঁকে সে হিসিয়ে বলল, আই সয়ার মিস উমেরা ওয়াজেদ, ওই খুনিটা যদি আমি হতাম তাহলে সর্বপ্রথম আপনার মতো আধপাগল পচা আলোকে জমিন থেকে বিনা টিকিটে উপরে ডেলিভারি করে দিতাম। রাগে উমেরার শরীর কাঁপছে, একে তো সে বুঝতে পারছে না তার ব্রেসলেট ওই মেয়েটার হাতে কিভাবে গেল, তার উপর এই শয়তানের মিথ্যে দোষারোপ শুনে ইচ্ছে করছে একটা পাথর তুলে সোজা মাথায় মেরে লোকটাকে কোমায় পাঠিয়ে দিতে। উমেরা শেহরাজের চোখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কাপুরুষের ঘরের কাপুরুষরা খুন খারাপি ছাড়া আর কী পারেন? আপনাদের রক্তে বিষ দিয়ে খোদাই করা রয়েছে বিশ্বাসঘাতক শব্দ। পাটোয়ারির বংশধর পেছন থেকে কিভাবে ছুরি মারতে হয় তা ভালোই জানে। শেহরাজের চোখ জোড়া রক্তিম হয়ে উঠল, সে আরও এগিয়ে সে কিছু বলতে যাবে, তখনই খেয়াল করলো ডক্টর মুহিত তাদের দিকে আসছে। শেহরাজ তৎক্ষণাৎ উমেরার থেকে দূরত্ব বজায় রেখে স্বাভাবিকভাবে দাঁড়ালো, যেন এতক্ষণ কিছুই হয়নি। তোমাদের একে অপরকে দোষারোপ করা শেষ হলে এবার লাশটিকে নিয়ে ভাবা উচিত। আমার মতে এই বিষয়টা এখন জানাজানি করা উচিত হবে না, তাহলে ছাত্রছাত্রীদের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে, আর গ্রামের মধ্যেও একটা হই হুল্লোড় পড়ে যাবে, এতে আমাদেরই ক্ষতি হবে। শেহরাজ বাম হাতের বৃদ্ধা আঙুল দিয়ে কপাল চুলকে গম্ভীর কণ্ঠে বলল, বুদ্ধিমানের মতো কথা বলেছেন ডক্টর মোহিত, আমিও এটাই ভাবছিলাম। ডক্টর মোহিত বলে উঠল, কিন্তু ডক্টর শেহরাজ, এত রাতে লাশটিকে কোথায় সরাবেন, কিভাবে সরাবেন? শেহরাজ আর চোখে উমেরের দিকে এক ঝলক তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, লাশের ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন ডক্টর মোহিত, আপনি আপনার এই অকৃতজ্ঞ বাদ্যযন্ত্রওয়ালা ছাত্রীকে সামলান, যেন সকালে উঠেই আবার ঢোল না পেটাই। উমেরার ক্রোধে শরীর ফেটে যাচ্ছে, তীব্র রাগে আর ভয়ে তার বুক ওঠানামা করছে। তবে ডক্টর মহিদের কথায়ও যুক্তি আছে, তাই সে আর কথা বাড়ালো না। অনাকাঙ্ক্ষিত ভয়ার্ত রাতটা পেরিয়ে পাহাড়ি এলাকায় সূর্যের দেখা মেলে। সকাল হতে দেরি হলে গ্রামের রোগীদের লাইন বাই লাইন আসতে দেরি হয় না। শেহরাজ সহ বাকি সিনিয়র ডাক্তাররা প্রত্যেকে তাদের টিম নিয়ে রোগী দেখা শুরু করে দিয়েছে। সবাই স্বাভাবিক, কারণ রাতের ঘটনাটা রাতের অন্ধকারে ধামাচাপা পড়ে গেছে। যারা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে উমেরা কেমন জানি অন্যমনস্ক হয়ে আছে, কাজে তার মন নেই, একা একা বিড়বিড় করছে, যেন গভীর কোনো ভাবনায় ডুবে আছে। আশেপাশে কি হচ্ছে সেদিকে তার কোনো মনোযোগ নেই। যারা হাতে কাজ রেখে এগিয়ে আসলো সেদিকে। এই কি হয়েছে তোর, বল তো? কি নিয়ে এত চিন্তা করছিস? আমি তোকে লক্ষ্য করছি, কখন থেকে তুই একা একা কি যেন বলছিস। কি হয়েছে, হ্যাঁ? যারার প্রশ্ন শুনে উমেরা চমকে উঠলেও নিজেকে সামলে নিল। রাতে তার উপর হামলা হওয়া থেকে শুরু করে যা যা হয়েছে সবকিছু সে সাবধানতার সাথে এড়িয়ে গেল। যদিও তাকে সবকিছু ভীষণ গভীরভাবে ভাবাচ্ছে। এই পাহাড়ি এলাকায় তার কোনো শত্রু নেই, জানাশোনাও কেউ নেই, তাহলে হঠাৎ করে তার উপর আক্রমণ করার মানে কি? আর কেই বা তাকে মারতে এলো? শেহরাজ পাটোয়ারি? হয়তো এই লোকটাই তো রয়েছে সবকিছুর পেছনে। উমেরা মনে মনে পণ করলো, শেহরাজের ভালো মানুষের আড়ালে যে কুৎসিত নোংরা চেহারা রয়েছে সেটা সে উন্মোচন করেই ছাড়বে, আর সেটা সে খুব শীঘ্রই করবে। তার জন্য তাকে যা যা করতে হয় সেটাই করবে। যারার ধাক্কায় সে ভাবনার জগৎ থেকে ফিরে আসে, মুখ গম্ভীর করে বলে, না কিছুই হয়নি, রাতে ঘুম হয়নি, তাই ভালো লাগছে না কিছু, কেমন যেন অস্বস্তি লাগছে, ব্যাস। উমেরা সম্পূর্ণ কথা লুকিয়ে গেল। যারা বুঝলো না, শুধু সন্দেহের জনিত বলল, পাহাড়ি এলাকার মানুষ আসে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য, আর তুই বলছিস অস্বস্তি লাগছে? আচ্ছা একটা কাজ কর, তোর কাজ শেষ কর, তারপর আমরা পাহাড় দেখতে বের হব, তখন তোর ভালো লাগবে দেখিস। আচ্ছা দেখি।
দেখি দেখি না, তাড়াতাড়ি কাজ শেষ কর। আচ্ছা বাবা আচ্ছা। আরো কিছু টুকটাক কথাবার্তা বলে নিজেদের টিমের দিকে চলে যায় যারা। উমেরে এক পলক তাকায় শেহরাজের দিকে, তাতেই তার মুখ শক্ত কাঠের ন্যায় হয়ে গেল। দেখে মনে হচ্ছে রাতে কিছুই ঘটেনি। একটা মানুষ কতটা হার্টলেস হলে এমন হয় উমের আর জানা নেই। সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, গটগট করে চলে গেল সেখান থেকে। অপ্সরা, আমার অপ্সরা, তুমি মন খারাপ করছো কেন বলো তো? তুমি কি নিয়ে এত দুশ্চিন্তা করছো? আমি আছি তো। এই আরশিয়ান মির্জা তোমার সকল দুশ্চিন্তা বহন করবে, তোমার দুঃখকে প্রজাপতির মতো উড়িয়ে দিবে। শুধু আমার হিটলার বাপটার জন্য পারছি না। একটু অপেক্ষা করো আমার অপ্সরা, সব সত্যি আমি তোমার পায়ের কাছে এনে দেব। তুমি চিন্তা করো না, একটুও না। মনের কথা মনের মাঝে ক্ষয়ে গেল আর্শিয়ানের। সবুজরঙা উঁচু পাহাড় থেকে টেলিস্কোপের ছোট ছোট দুই চোখ দিয়ে তার না পাওয়া প্রিয় মানুষটিকে দেখছে আর এক নাগাড়ে বিড়বিড় করছে। উমেরাকে গম্ভীর দেখে তার যন্ত্রণা হচ্ছে, তীব্র যন্ত্রণা। গতরাতে সে গিয়েছিল তার অপ্সরার কাছে, তবে হঠাৎ করে কাউকে আসতে দেখে সে পিছিয়ে গেছে। গতরাতে সকল ঘটনার ব্যাপারেই সে অবগত, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে ছুটে গিয়ে উমেরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমি আছি অপ্সরা, আমি তোমার সাথে আছি আর সারা জীবন থাকবো। তোমাকে কোনো কষ্ট আঘাত রাগ দুঃখ কান্না দুশ্চিন্তা কিছু ছুঁতে পারবে না, কেউ না। তোমাকে শুধু আমি ছোবো, শুধু আরশিয়ান মির্জা ছুঁয়ে দেখবে তোমায়। তুমি শুধু আরশিয়ান মির্জার অপ্সরা। শুদ্ধ রাতে বাড়িতে ফিরে তেমন কারোর সাথে কথা বলল না, চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে এসেছে। দুপুরে বোনের সাথে একটু কথা হয়েছিল, তখন জানতে পারে আরও দুদিন পাহাড়ি এলাকায় থাকতে হবে গ্রামের লোকজনের চিকিৎসার জন্য। এই সিদ্ধান্ত ডক্টর মোহিত রোগীর সংখ্যা দেখে হঠাৎ করেই নেয়। আজ বাদে আগামীকাল রোগীদের চিকিৎসা করে রাতের বাসে শহরের উদ্দেশ্যে রওনা দিবে। মনের মুখে সবকিছু শুনে শুধু রেগে যায়, কারণ ওখানে তাদের জাতশত্রুর বংশধর শেহরাজ পাটোয়ারি রয়েছে। সুযোগ পেলেই সবল মারার জন্য মুখিয়া হয়ে থাকে। শুদ্ধ মীরাকে সাবধানে থাকতে বলে এবং আরও কিছু পরামর্শ দেয়। তার বোনটা ঝাঁঝালো ধানি লঙ্কা হলেও বোকা, তাকে মিষ্টি মিষ্টি কথা বলে খুব সহজে বোকা বানানো যায়। এটা নিয়েই সে বেশ চিন্তিত, সোজা সরল বোনটা না আবার কোনো শত্রুর পাল্লায় পড়ে। নয়তো তার আদরের বোনটার সুন্দর জীবন একদম ধ্বংসে পতিত হবে। শুধু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, তখনই বিছানায় থাকা ফোনটি বিকট শব্দে বেজে ওঠে। ভ্রু কুঁচকে ফোনটা হাতে নিতে বিরক্তিতে মুখ দিয়ে চসূচক শব্দ বের হয়। শুধু কল রিসিভ না করে বিছানায় সরে মারল ফোনটা। নিজে গিয়ে ল্যাপটপ নিয়ে সোফায় আরাম করে বসলো, কিন্তু লাগামহীন অবাধ্য ফোনটা বেজেই চলেছে। থামাথামির কোনো বালাই নেই। এক পর্যায়ে চরম বিরক্তি নিয়ে কল রিসিভ করে ঝাঁঝিয়ে উঠল, এই তোর সমস্যা কি বলতো? এত রাতে একজন পরপুরুষকে কল দিতে লজ্জা করে না? হাতের কাছে পাইলে কল দেওয়া বের করে দিতাম বেয়াদব মেয়ে। প্রিয় পুরুষের রাগ দেখে সোনেরা হেসে ফেলল, যেন এই রাগটা এসে চেয়েছে। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে নরম কণ্ঠে বলল, আমার পুরো সমস্যাটাই হচ্ছেন আপনি, অশুদ্ধ সাহেব। আর আপনি তো পরপুরুষ নন, আপনি আমার ব্যক্তিগত পুরুষ। তাই নিজের ব্যক্তিগত পুরুষকে জ্বালাতন করতে আমার একটু লজ্জা করে না, বিশ্বাস করুন। এই তুই ভালো হবি না? হব তো অশুদ্ধ সাহেব, আপনি একটু আমায় ভালোবাসুন, তাহলে আমি একদম ভালো হয়ে যাব। মানুষ তো ভালোবাসাই ভালো হয় বলুন। তোর মতো পাগল বটগাছের আঠাকে ভালোবাসার থেকে চিরকুমার হয়ে থাকাটা শতগুণে ভালো। আপনি আস্ত একটা নিম পাতার গাছ, মুখ থেকে মধুর বাণী বের হওয়ার বদলে শুধু তিতা রস বের হয়। জন্মের সময় কি ভুল করে মধুর বদলে নিম পাতার রস খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, আমার কথা এমনি। আরেকবার কল দিলে ওই তিতা রসের মধ্যেই তোকে চুবিয়ে মারবো বেয়াদব মেয়ে। আমি মরতেও রাজি আছি। ব্যক্তিগত পুরুষের হাতে মৃত্যুর সৌভাগ্য কয়জনের হয় বলেন? শুধু মরার আগে এইটুকু বললেন, আপনি আমায় ভালোবাসেন অশুদ্ধ সাহেব, তাহলে আমি হাসতে হাসতে আপনার হাতের মরণ তৃপ্তির সাথে গ্রহণ করব। ভালোবাসার গুষ্টি কিলাই, পাগলের ঘরের পাগল। ফোন রাখ, নয়তো ফোনের ভিতর ঢুকে তোর মাথা থেকে প্রেম লীলার ভূত ছাড়িয়ে দিয়ে আসবো ইডিয়েট। বলেই সোনিয়ার মুখের ওপর ঠাস করে ফোন কেটে দিল অশুদ্ধ পুরুষ। সোনেরা বিছানায় বসে ধপ করে শুয়ে পড়ল। নিজের ফোনটা চোখের সামনে ধরতেই স্ক্রিনে তার অশুদ্ধ সাহেবের সুন্দর চেহারা ভেসে উঠল। সেদিনই এটা লুকিয়ে তুলেছিল। সোনেরা দৃষ্টি ঝাপসা, চোখ জোড়া ছলছল করলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি উকি দিচ্ছে। ফোনটা নিজের বুকের মাঝে চেপে ধরে অস্ফুট স্বরে বিড়বিড় করে উঠল, আপনি আমায় কবে ভালোবাসবেন অশুদ্ধ সাহেব? মানছি আমি আপনাকে একটু বেশি ভালোবাসি, তাই এমন পাগলামি করি, কিন্তু আপনি তো পারেন এই পাগলামিটাকে একটু প্রশ্রয় দিতে। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে তলিয়ে গেল সোনেরা, তবে ঠোঁটের কোণে হাসিটা লেগেই আছে।
পরের দিন সকালবেলায় সবাই মিলে এলাকায় এলাকায় গিয়ে ফ্রি চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিল। পাহাড়ি এলাকায় অনেক গ্রামে শয্যাশায়ী রোগী রয়েছে যাদের চিকিৎসাটাও জরুরি। আজকের কাজটা শেষ হলেই শহরে ফিরে যাবে সবাই। প্রত্যেকটা টিম আলাদা আলাদা গ্রামে এসেছে যাদের গুরুতর অবস্থা এবং দেখাশোনার মতো কেউ নেই। এক কথায় নিঃস্ব যাকে বলে, তাদের সবাইকে শেহরাজ পাটোয়ারি নিজ দায়িত্বে নিজের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। সেখানে তাদের চিকিৎসার বাকি দেখভাল করা হবে। এতে গ্রামবাসীরা মুগ্ধ শেহরাজের প্রতি, তার কাজের প্রতি। তার সুনাম গাইছে অনেকেই। তরুণ বয়সের একজন ডাক্তার এত উদার হতে পারে, সেটা শেহরাজকে দেখেই সবাই বুঝলো। উমের এসব আধিক্যতা দেখে সহ্য করতে পারছে না, কারণ সে জানে এসব লোক দেখানোর জন্য করছে শেহরাজ পাটোয়ারি, না হলে ভালো মানুষের মুখোশ ধরে রাখবে কিভাবে। উমেরাও টিমের দুজন মেয়ে মিলে কয়েকজন বাচ্চা ছেলে মেয়েদের চেক আপ করছিল। তখন একটা মেয়ের হাত লেগে ভুলবশত উমেরার সাদা ডাক্তারি কোটে লিকুইড ওষুধ পড়ে যায়। মেয়েটি নিজের ভুলের জন্য অনুতপ্ত, তাই উমেরা আর কিছু বলল না। আশেপাশে তাকিয়ে দেখে কিছুটা দূরে টিউবওয়েল রয়েছে। সে নিজের হ্যান্ডব্যাগ থেকে রুমাল দিয়ে সেদিকে চলে যায়। মিস উমেরা ওয়াজেদ, আপনি কি এখানে ফিল্ডিং মারতে এসেছেন নাকি সেবা দিতে এসেছেন? পেছন থেকে শেহরাজের কণ্ঠস্বর শুনে উমেরা চকিতে ঘুরে তাকায়। শেহরাজ পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মৃদু বাতাসে চুলগুলো উড়ছে, গলায় স্টেথোস্কোপ ঝোলানো। সব মিলে দৃষ্টি কেড়ে নেওয়ার মতো। অজান্তেই উমরার বুকের ভেতর কিছুটা নড়ে গেল। সে দ্রুত দৃষ্টি সামলে নিয়ে ঠোঁট শক্ত করে বলল, নো মিস্টার শেহরাজ পাটোয়ারি, আপনার মতো লুকিয়ে চুরে মার্ডার করতে এসেছি। ভাবছি নেক্সট টার্গেট আপনাকে বানাবো। উমেরা তাচ্ছিল্যের সুর শুনে শেহরাজ বাঁকা হাসলো। এক কদম এগিয়ে তার দিকে সামান্য ঝুঁকে বলল, আমাকে মারতে এসে নিজেই মরে ভূত হয়ে আকাশে উড়াল দিয়েন না পাতি ডাক্তার সাহেবা। আমি উমেরা ওয়াজেদ, ওয়াজেদ পরিবারের একমাত্র মেয়ে। কখনো হারতে শিখিনি, কিন্তু দুশ্মনকে কিভাবে হারাতে হয় সেটা খুব ভালো করেই শিখেছি। শেহরাজ ঠোঁট উল্টে বলল, হুম, ওয়াজেদ পরিবার আর কিছু পারুক আর না পারুক, তবে বড় বড় চাপা মারতে বেশ ভালোই পারে। চাপা নাকি চরম সত্য সেটা সময় আসলে টের পাবেন। এখনই বুঝবেন না উমেরা ওয়াজেদ আসলে কোন ধাতুর গড়া। শেহরাজ অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো তার দিকে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার মতো ব্রেনলেস ভিতর ডিমের সাথে কথা বলাটাই বোকামি। সরুন সামনে থেকে, পানি নেব। আমি আগে এসেছি, সরব না। কি করবেন আপনি? এটা কি নিজের বাপদাদার সম্পত্তি পেয়েছেন, চাইলেন আর পেয়ে গেলেন? বেশি কথা বলবেন না, নয়তো মাথায় তুলে মারবো একটা আছাড়। তখন সব ফটর ফটর বেরিয়ে যাবে। এমনি এমনি বাদ্যযন্ত্র বলি না, সারাক্ষণ শুধু পকর পকর। শালা নারী লোক এত কথা বলে। কানটা ঝালাপালা হয়ে গেল। নারীরা হবে একটু লাজুক স্বভাবের। আর এটা কি রে ভাই, আসলে আপনি কোন ধাতুর তৈরি? এসেছেন তো পাকিস্তান নইলে আফগানিস্তান থেকে আমদানি হয়ে। তারা কি কোনো বিশেষ বিষাক্ত কিছু মিশিয়েছিল? উমেরা কথার পরিপার্শ্বে পাল্টে জবাব দিল। তর্জনী আঙুল তুলে সে শেহরাজকে শাসালো, খবরদার আমার জন্ম নিয়ে কথা বলবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। স্টুপিড। গালি দিবেন না বলে দিলাম। না, গালি দিব না, আপনাকে কোলে দুলে চুমু দিব। আসেন, দুটো চুমু দিয়ে 16 কলা পূর্ণ করে দেই। ছি, অসভ্য লোক। অসভ্য দামের একটা সীমা থাকা দরকার। অবশ্য পাটোয়ারিদের চরিত্রতে নর্দমার চেয়েও নিকৃষ্ট। মুখে লাগাম থাকবে কি করে? আপনার চরিত্র বুঝি দুধে ধোয়া? তাহলে মাঝরাতে আমার কাছে কি করতে এসেছিলেন? আদর খেতে? মুখ সামলে কথা বলুন ডক্টর শেহরাজ। আমার মুখ ঠিকই আছে, নয়তো পরশুরাতে আপনার কুকুরটির ঘটনা ফাঁস করে এতক্ষণে জেলের ভেতর ভরিয়ে রাখতাম। তখন জেলে বসে থেকে শক্ত রুটির সাথে আপনার মতো পচা পাকা ধলা কুমড়োর ঘাঁটি খেতেন আর বলতেন, আহ, এত স্বাদ ক্যা। উমেরা আরেকটু এগিয়ে সে আঙুল তুলল শেহরাজের দিকে। শেহরাজ সেই আঙুল মুঠ করে ধরে এক হ্যাঁচকা টান দিল। ভারসাম্য হারিয়ে উমেরা এসে পড়ল শেহরাজের বুকে। তাদের মধ্যে দূরত্ব নেই বললেই চলে। আর এই দৃশ্যটাই চোখে পড়ল গ্রামের কয়েকজনের চোখে। মুহূর্তেই জড়ো হলো এলাকাবাসী। উমেরা চট করে সরে এলো। চোখের সামনে সব এলোমেলো লাগছে, মাথা যেন তাল হারিয়ে ফেলেছে। এমন ঝাপসা লাগছে কেন সব? রচয়িতা সানজিদা আক্তার মুন্নি, বৃষ্টি ইসলাম, ইসরাত জাহান জেরিন, প্রিয়স্মিতা তেহজিব, কায়নাত খান কবিতা, অনুপ্রভা মেহেরিন, সানা শেখ, মির্জা সূচনা, রাইহা জুবাইর রিফতি, লামিয়া রহমান মেঘলা, লামাইয়া তাসনিম, ফাতেমা ফারিয়াল, নুসরাত ফারিয়া, মরিয়ম আক্তার জুথি।